রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ গত এপিসোডে আমার একটি ঘটনা প্রচার করার জন্য। তাই অনুপ্রাণিত হয়ে আজ আবারও লিখলাম। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার ফুপার সাথে ঘটা। তিনি একজন জাহাজের ক্যাপ্টেন। তার মুখে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, আমি সেভাবেই বলছি। ঘটনাটি 1988 সালের জুন মাসে। তখন আমি সিলেট রুটে জাহাজ চালাতাম। তো একবার জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটে যাই। জাহাজ লোড ছিল সিমেন্টের কাঁচামাল, অর্থাৎ ক্লিংকারে। কিন্তু সিলেটের যে ঘাটে ক্লিংকার আনলোড হবে সেই ঘাটে অন্য জাহাজের লম্বা লাইন থাকায় আমার জাহাজ আনলোড হতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগে যায়। তাই এই 7 দিন বসে না থেকে ভাবলাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমি জাহাজের স্টাফদের একসাথে ডেকে বলার পর আমার সাথে আরো 3 জন যেতে রাজি হলো। বাকিরা জাহাজের নিরাপত্তার জন্য জাহাজেই রয়ে গেল। উল্লেখ্য, ওই সময় মোবাইল ফোন ছিল না, তাই যোগাযোগ করা আজকের মতো এতটা সহজও ছিল না। যেভাবে সেই কাজ, মূলত এটা একটা অ্যাডভেঞ্চার জাতীয় ট্রিপ ছিল তাদের সবার কাছে। ফুপা ও তাদের 3 জন কলিগ একটা গাড়ি রিজার্ভ করে শ্রীমঙ্গলে সকালবেলা রওনা দিয়ে দুপুরের আগেই পৌঁছে যান। জায়গাটা বর্তমানে একটা রিসোর্ট, যেটা খুবই নাম করা, সেটা নাম বলছি না, সঙ্গত কারণে আমি ঘটনার প্রকৃত স্থানটির নাম প্রকাশ করছি না। তারা শ্রীমঙ্গল থেকে সদর থেকে 6 কিলোমিটার দূরে কোনো একটি টি গার্ডেনে একটি বাংলোতে ওঠেন। উল্লেখ্য, তারা যে বাংলোতে উঠেছেন সেটা কোনো একটি টি স্টেটের অব্যবহৃত বাংলো। বিশেষ কারণ ছাড়া এটা কেউ ব্যবহার করতো না। মাঝে মাঝে ঢাকা থেকে অতিথি এলে সেখানে থাকতে দেওয়া হতো, বা ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন ছাড়া বাকি সময় তালা বন্ধ থাকতো। এদিকে ফুপা ও তার কলিগরা সারা বিকেল ঘোরাঘুরি করে আশেপাশের জায়গাগুলোতে দেখলো। চা বাগানে লাওয়া ছড়া বোরের ভেতরে ঘুরে বাংলোতে ফিরতে ফিরতে রাত 8:30টার মতো বেজে যায় তাদের। রাত 8:30টায় চা বাগানের জন্য যথেষ্ট রকমের গভীর রাত। ততক্ষণে বাংলোর কেয়ারটেকার গভীর ঘুমে আচ্ছন্ন। ডেকে ওঠানো হলো কেয়ারটেকারকে। কেয়ারটেকার একটু বিরক্তির মাঝেই উঠে রাতের খাবার টেবিলে সাজিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের রাত 10টার মতো বেজে যায়। কেয়ারটেকার সবকিছু গুছিয়ে চলে যাবার সময় বলল, বাবুরা, রাতে বের হইয়েন না কিন্তু, আর কোনো আওয়াজ শুনলেও বাংলোর বাইরে যাইয়েন না কিন্তু, পাহাড়ি এলাকা বইলে কথা। বলে কিছু শোনার অপেক্ষা না করি হন হন করে হ্যারিকেন নিয়ে এগিয়ে চলে গেল লোকটা। যাবার সময় দরজাটা বাতাসের ঝাপটায় কড়কড় শব্দে আপনা আপনি লেগে গেল। কেয়ারটেকারের কথাটাকে আমাদের গ্রুপের কেউ খুব একটা পাত্তা দিল না। কিসে আর বিপদ হবে, আমাদের সাথে তো আর টাকা পয়সা, স্বর্ণ গহনা এসব নেই। 4 জন যুবক মানুষ, কার এত সাহস তাদের কাছে আসবে, এই বলে উড়িয়ে দিল সবাই কেয়ারটেকারের কথাটা। মূলত তখন ভুলেও ভাবেনি যে ভৌতিক কোনো কিছুও ঘটতে পারে। ফুপা বলছেন, আমি প্রতিদিন রাত 10:30টায় বিবিসির খবর শুনতাম বহু আগে থেকে। এটা না শুনলে আমার ঘুম আসতো না, তাই রাতে আমার সাথে শর্ট ওয়েভ ব্যান্ডের একটি রেডিও সবসময় সঙ্গে থাকতো। এখানে মেনেছি। অবশ্য আমি যেখানে যেতাম, সাথে কিছু থাকুক আর না থাকুক, এই রেডিওটা থাকতোই। যেহেতু জাহাজি মানুষ, তাই ফুপার আবার ধূমপানের অভ্যেস ছিল। তাই রাতের খাবার শেষ করে ফুপা ধূমপান করতে এবং বিবিসি খবর তার ছোট্ট ব্যাটারি চালিত রেডিওতে টিউন করে তার এক কলিগকে নিয়ে বাংলোর বাইরে বের হন। উদ্দেশ্য, ধূমপানটাও হবে, খবরটাও শোনা হবে, আবার খাবার পরে একটু হাঁটাও হবে। হ্রদ দেখা আর কলা বেচা সবই একসাথে। তাই আমি নূর আলম নামের এক স্টাফকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম চা বাগানের মেঠো পথ ধরে। চা বাগানে সাধারণত প্রচুর শেয়াল থাকে, তাই চারিদিক হতে থেকে থেকে ভেসে আসছিল কিছু শেয়ালের হুক্কা হুয়া ডাক। গাছের ওপর থেকে মাঝে মাঝেই পেঁচার ডাক আর টানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। রাতের নিশাচর পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল থেমে থেমে। বাতাসে গাছের পাতা ঘষার শব্দ কানে আসছিল, তবে কোথাও জনমানবের কোনো চিহ্ন ছিল না। পরিবেশটা যথেষ্ট পরিমাণে গা ছমছমে ছিল, যদিও তবু এটিকে উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ভয়টাই মনে কিচ্ছু ছিল না তখন। পূর্ণিমা না হলেও বেশ চাঁদের আলো ছিল। চা বাগানের গাছের মাঝে বড় বড় ছাউনিওয়ালা গাছের ছায়ায় রাস্তাটা আধো আলো আধো অন্ধকারে ঢেকেছিল। তবে মাটির রাস্তাটা বেশ দেখা যাচ্ছিল। যথারীতি রেডিওর খবর শুরু হলো। শুনছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 15 মতো দূরত্ব পার হয়েছি। সিগারেটটা শেষ হয়ে যাওয়াতে আর একটা সিগারেট চালালাম। নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে, ভয় পাচ্ছিস নাকি? সে কোনো উত্তর করলো না, শুধু ঘাড় নেড়ে বোঝালো, না। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম সামনে থেকে প্রায় 6-7 ফুট উঁচু 4 জন লোক সাদা লম্বা পোশাকে আবৃত হয়ে একটা কফিনের মতো কিছু একটা নিয়ে আমাদের দিকে আসছে, এবং তাদের পেছনে আরো 10-12 জন একই আকৃতির এবং একই পোশাক পরা লোক হেঁটে আসছে। দেখেই মনে হলো হঠাৎ কেমন যেন একটা
শীতল অনুভূতি ফিল করলাম। মানুষ হাঁটলে পায়ের মুভমেন্টের কারণে বডিটা উঁচু নিচু হয়, হাতে সামনে পেছনে যায়, কিন্তু লোকগুলো এমন ভাবে আসছে কারো শরীর নড়ছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে। এদিকে দেখে হঠাৎ কলিজায় চাপ অনুভব করলাম। এমন দৃশ্য এই সময় এই জায়গায় দেখবো সেটা ভুলেও ভাবনাতেও আসেনি। আমি একা সাথে নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কিছু দেখতে পাচ্ছিস নাকি সামনে? সে উত্তর দিল, না। আমি বললাম, এত রাতে কোনো মানুষ মারা গেলে তো কাউকে দাফন করে না, সকালে সকালে দিবে বা দিনে দিবে, তাহলে এরা আসলো কোত্থেকে? লাশ দাফন করতে যাচ্ছে কিন্তু সাথে একটা লাইট, টর্চ, হ্যারিকেন কিচ্ছু নেই। কিরে? নূর হোসেন নীরব, কোনো উত্তর নেই তার। দেখতে দেখতে কফিনগুলো সহ লম্বা অবয়বগুলো আমাদের পাশে আসলো, আর ঠিক সেই মুহূর্তেই রেডিওতে চালানো খবরটা হঠাৎ ঝিরঝির করতে লাগলো। মনে হলো চ্যানেলটা হঠাৎ করে রেডিও সিগন্যাল হারিয়ে গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এতক্ষণ ফুল ক্লিয়ার ভাবে অনুষ্ঠান চলছিল, 1 সেকেন্ডের মধ্যে সিগন্যাল নেই। এটা ভাবতে ভাবতেই ওই 4 জনের হাত থেকে কফিনটা একদম আমাদের পাশে এসে পড়লো বিকট শব্দে, আর কফিনের ঢাকনাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো লাশের মুখ। এ যেন কেউ না, আমার সাথে বের হওয়া নূর হোসেন, যে এতক্ষণ আমার সাথে ছিল। এটা তো তারই লাশ। লাশটার মুখ পোড়া, বিভৎস। বুকের ভেতরটা ঝ্যাঁত করে উঠল। ঠিক তখনই আমার নাকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর মাংস পচা বোটকা গন্ধ। কতটা ভয়াবহ ছিল সেই গন্ধটা, সেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি আমার জীবনে এত ভয়াবহ গন্ধ কোনোদিন পাইনি, যখন জায়গাটা শুনশান, নীরবতা, সমস্ত পাখির ডাক, শেয়ালের শব্দ সব যেন একসাথে বন্ধ হয়ে গেছে। তখনও আমার হাতে সিগারেট জ্বলছে। কফিনের সাথে অবয়বগুলোর দিকে তাকিয়ে যেতেই বুঝতে পারলাম প্রত্যেকের মুখ পোড়া, বিভৎস, কারো চোখ নেই, মুখমণ্ডল নেই, সম্পূর্ণই পোড়া। দেখে গায়ের সব পশম আমার দাঁড়িয়ে গেল। সাথে থাকা নূর হোসেনের দিকে তাকালাম। আমার সারা শরীর ঝিমঝিম করছিল। হঠাৎ এতটা মানসিক চাপ নিতে না পেরে পড়ে যাচ্ছিলাম, তাই নূর হোসেনের হাতটা ধরতে যাচ্ছিলাম শক্ত করে, কিন্তু এ কি, আমার হাত তার শরীর ভেদ করে এপার থেকে ওপারে চলে গেল। তার মানে এতক্ষণ আমি যার সাথে হাঁটছিলাম, কথা বলছিলাম, সেও অশরীরী। আমি চিৎকার করতে পারছিলাম না, সারা শরীর ঘেমে ভিজে গেছে, আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের করতে পারছিলাম না। ঠিক এমন সময় কফিনের ভেতরে থাকা সেই লাশটি প্রচন্ড জোরে গোঙাতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে পেছনের দিকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। সিগারেট, রেডিও কে কোথায় পড়লো তার কোনো হদিস ছিল না। রুদ্ধশ্বাসে ছুটলাম যেদিক থেকে এসেছি। আমি দৌড়াচ্ছি, আর মনে হচ্ছে ঘুমানির শব্দটা আমার কাঁধের নিকট আরো নিকটতর হচ্ছে। আমার কেউ পেছনে ধাওয়া করছে। ঠিক সেই সময় শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল শত শত শেয়াল একসাথে আমাকে ঘিরে ধরেছে। জীবনে কখনো এত ভয় পাইনি। প্রাণ পরে দৌড়াচ্ছিলাম বাংলোর দিকে। দৌড়তে দৌড়তে বাংলোর জায়গাটায় যখন এলাম, তখন দেখি সেখানে কোনো চিহ্ন নেই, বাংলোর চিহ্ন নেই। চা বাগানের থুতু প্রান্তর। আর চাপ নিতে পারছিলাম না। দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পেরেছি দৌড়েছি, কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোনো একটা গর্তে পড়ে যাই। আমার স্নায়ু আর চাপ নিতে পারে নাই। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ বজ্রপাতের শব্দে আমার শরীর আর মুখে বৃষ্টির পানির ফোঁটায় আমার জ্ঞান ফেরে। বজ্রপাতের আলোতে আমি দেখি একটা খ্রিস্টানদের পুরনো এক কবরের ভেতরে আমি পড়ে আছি। প্রত্যেকটা কবরের উপরে ক্রস চিহ্ন দেয়া। যেদিকে চোখ যায় শুধু কবর আর কবর। আশেপাশে থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। পায়ে হাত দিতেই দেখি বাম পাটা চিরে রক্ত বের হচ্ছে। হাত নাড়তেই দেখি কবরের ভেতরে থাকা লাশ, তার হাড় সাথে লেগে থাকা আমার পা চিরে গেছে, অর্থাৎ লাশের হাড়ে চিরে গেছে আমার পা। বজ্রপাতের আলোতে দেখলাম আমি শুয়ে আছি একটা কঙ্কালের ওপর। আর তখন কি করবো বা কি করা উচিত কিছুই আমার মাথায় আসছিল না। আমার সব ঘটনা মনে পড়ে গেল। আমি কোথায় ছিলাম, কি হয়েছে, কি আছে, সবকিছু। ভয়াবহ ব্যাপার হলো, সামনে তাকিয়ে দেখি যে কফিনটা দেখে জ্ঞান হারিয়েছিলাম, সেই কফিনটা ঘিরে ওই 4 জন আরো শত শত সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। বজ্রের আলোতে কবরের ভেতর থেকে দেখছিলাম আমি, সাথে শুনতে পেলাম কয়েকটা কুকুরের করুণ ডাক। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কফিন ঘিরে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো একটি শরীর না ঘুরিয়ে, ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার কবরের দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি আমি সেই বাংলোর রুমে। আমার সামনে কেয়ারটেকার, আমার 3 কলিগ, সবাই, সাথে একজন ডাক্তার। গায়ে আমার তখন ভীষণ জ্বর, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া। আমার কাছে সবাই জানতে চাইলো আমি কিভাবে গোরস্থানের ভিতরে গেলাম, কারণ গোরস্থান থেকে বাংলোটি ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। আমি একে একে সব ঘটনা বললাম, সবকিছু। সমস্ত ঘটনা শোনার পর আমার কলিগ নূর হোসেন বলল, আমরা যখন দুজন খবর শুনতে শুনতে হাঁটছিলাম, তখন নূর হোসেন নাকি আমাকে বলেছিল যে আমি একটু আসছি, আমি একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। আমি তাকে ধরে ফেলবো, কিন্তু রেডিওর দিকে মনোযোগ থাকায় আমি তার কথার আওয়াজ শুনতে পাইনি।
আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথেই আছে, আর বাগানের রাস্তাটা কিছু সামনে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। আমি বামের রাস্তা ধরে হাঁটছিলাম, কিন্তু নূর হোসেন আমাকে বামের রাস্তা ধরে কিছু দূর খুঁজে তারপরে না পাওয়াতে ডান দিকের রাস্তায় খুঁজতে থাকে। অবশেষে আমাকে না পেয়ে বাংলায় ফিরে আসে। সবাইকে নিয়ে বের হয়ে আমাকে খুঁজতে খুঁজতে সারা রাত না পেয়ে কেয়ারটেকারকে নিয়ে খুঁজতে খুঁজতে খ্রিস্টিয়ানদের গোরস্থান পর্যন্ত আসে এবং অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে। ঘটনা শুনে বাংলার কেয়ারটেকার বলল, বাবু, আপনাদের তো বলেছিলাম বের না হতে, আপনারা তো কোনো কথা শোনেননি। তখন সবাই কেয়ারটেকারকে চাপ দিলে আসল ঘটনা সে বলতে বাধ্য হয়। তখন কেয়ারটেকার বলে 1945 সালে এই চা বাগানের বাংলাদেশ থাকতো তৎকালীন ব্রিটিশ এক গার্ডেন ম্যানেজার, যে ছিল খুবই অত্যাচারী। চা শ্রমিকদের ওপর কথায় কথায় নির্যাতন চালাতো, চাবুক দিয়ে পেটাতো সামান্য কাজে ভুল হলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার সময়ের কিছু বিদ্রোহী চা শ্রমিক তাকে ধরে রাতে চা বাগানের ওই 3 রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারে। তার পোড়া দেহ তখন কফিনে করে ওই 4 কিলোমিটার দূরের খ্রিস্টানের কবরস্থানে দাফন করা হয় এবং তারপর থেকে ওই রাস্তার মোড়ে কেউ এলে বা গেলে কফিনে করে মৃতদেহ আনা ওই দৃশ্য দেখতে পায় এবং মাঝে মাঝে বাংলার আশেপাশে কোনো কারণ ছাড়াই পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়। আর এই দৃশ্যটা যার সামনে পড়ে তার সাথে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই যায়। তো চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওই দিন বিকেলেই তারা ওই স্থান ত্যাগ করেন এবং সিলেটের জাহাজে চলে যান। ঠিক তার পরের দিনই খোপা জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। তার কোন রকম ক্যাজুয়ালিটি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল। বন্ধ অবস্থায় ইঞ্জিনে আগুন লাগার ঘটনা বেশ বিরল, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আজও রহস্য। কেয়ারটেকার বলছিল যে চা বাগানে যে পুরা কফিন তারা দেখেছিলেন তার সাথে দ্রুত দুর্ঘটনা ঘটে, তবে ইঞ্জিনে আগুন লাগা কি সেটার ইঙ্গিত। এই ছিল ঘটনা।